আসসালামু আলাইকুম। ফেয়ার স্টাডি গ্রুপ আপনাদের সকলকে স্বাগতম। এই গ্রুপে সাধারণত আমরা বিসিএস ও ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা 2021 সাল ভিত্তিক অফিসার ক্যাশের আগামী শুক্রবার যে রিটেন এক্সামটা হবে সেটার জন্য এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন দেওয়া হলো। এগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়ে ফেলবেন। যেহেতু বিআইবিএমরা এই পরীক্ষাটা নিবে, সেখানে এই লিখিত পরীক্ষায় ট্রান্সলেশনে ইংলিশ টু বাংলা আসবে, আর এখানে পাস মার্ক হলো 8, 20-এ আপনাকে 8 পেতেই হবে। তাই এই ট্রান্সলেশনগুলো খুব গুরুত্ব সহকারে আপনারা পড়ে ফেলবেন। আর যারা পেট্রো বাংলা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আমাদের এই চ্যানেলে যে প্রিভিয়াস যেই 4টি লেকচার আপলোড করে দেওয়া হয়েছিল, সেই লেকচারগুলি আজকেও এই ভিডিওর ডেসক্রিপশনে এটার লিঙ্ক দিয়ে দেওয়া হলো, এবং অবশ্যই সেগুলো আপনারা অবশ্যই ভালো করে পড়ে ফেলবেন। আগামী সোমবার গুরুত্বপূর্ণ অনেকগুলো ফোকাসের উপর একটা ভিডিও আসবে, তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। ডিপ্লোমেসি ইজ দ্য হার্ট অফ দ্য ইন্টারন্যাশনাল রিলেশন। ডিপ্লোমেসি শব্দের অর্থ হচ্ছে কূটনীতি। কূটনীতি কি? ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্কের হার্ট। তাহলে এখানে তো হার্ট বলতে আপনি হৃদয় লিখবেন না বা হৃৎপিণ্ড লিখবেন না, এখানে লিখবেন হচ্ছে কূটনীতি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু। তো তাহলে এটাকে সাজায় লেখার জন্য লিখতে হবে আন্তর্জাতিক সম্পর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে কূটনীতি। ডিপ্লোমেসি প্লেস এ ভাইটাল রোল। তাহলে ডিপ্লোমেসি কূটনীতি খুব ভাইটাল রোল প্লে করে ইন বিল্ডিং এ নেশন। ভাইটাল রোল মানে কি? গুরুত্বপূর্ণ খুব ভূমিকা, অসাধারণ ভূমিকা। ইন বিল্ডিং এ নেশন রাষ্ট্র তৈরিতে, ক্রিয়েটিং অ্যান্ড ফ্লোরিশিং এ স্টেট ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। ফ্লোরিশিং শব্দের অর্থ কি? বিকাশ সাধন করা। তাহলে ফুল লাইনটার অর্থ দাঁড়াবে কি? আধুনিক বিশ্বে একটা জাতি বিনির্মাণ, একটা রাষ্ট্র সৃষ্টি ও বিকাশের পেছনে রয়েছে কূটনীতির অসাধারণ ভূমিকা। দ্য হিস্টোরিক মুজিবনগর গভর্নমেন্ট established on 17th April 1971 during the Great Liberation War carried out extensive diplomatic activities across the world on the question of the freedom and independence of Bangladesh. তাহলে এখানে কি করছে? এটা নর্মালভাবে আগে চিন্তা করতে হবে যে হিস্টোরিক মুজিবনগর গভর্নমেন্ট, তাহলে ঐতিহাসিক মুজিবনগর সরকার এস্টাবলিশ করছে, প্রতিষ্ঠা করছে কি? 1971 সালের 17 এপ্রিল গ্রেট লিবারেশন ওয়ারের সময়, অর্থাৎ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তারা বাংলাদেশের মুক্তি এবং স্বাধীনতার প্রশ্নে বিশ্বব্যাপী একটা কূটনৈতিক তৎপরতা চালিয়েছিলেন। দো দেয়ার আর এক্সটেন্সিভ অ্যানালাইসিস and research on the architects of independence and political philosophy as well as ideological views of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Much research about the diplomatic thoughts and views of Bangabandhu has not been done. তাহলে এখানে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার স্থপতি কি? আর্কিটেক্টস অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক, দার্শনিক ও মতাদর্শিক দৃষ্টিভঙ্গি নিয়ে ব্যাপক বিশ্লেষণ ও গবেষণা হলেও বঙ্গবন্ধুর কূটনৈতিক ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে ততটা গবেষণা হয়নি। দ্য ডিপ্লোম্যাটিক থটস অফ বঙ্গবন্ধু ওয়াজ আনডিনায়েবল, ডিপ, ইউনিক অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি। কূটনীতি নিয়ে বঙ্গবন্ধুর যে চিন্তাধারা সেটা ছিল ডিপ, গভীর, ইউনিক, অনন্য এবং এক্সট্রাঅর্ডিনারি, অসাধারণ। আমার দেখা নয়া চীন, রিটেন বাই বঙ্গবন্ধু, পাবলিশড বাই Bangla Academy, is an outstanding document
তাহলে বাংলা একাডেমি 2020 সালে আমার দেখা নয়াচিন নামে একটা বই পাবলিশ করে, যেটা বঙ্গবন্ধু লিখেছিলেন। তাহলে বাংলা একাডেমি কর্তৃক প্রকাশিত বঙ্গবন্ধু রচিত আমার দেখা নয়াচিন একটা অসামান্য দলিল, আউটস্ট্যান্ডিং ডকুমেন্ট হলো, এর বাংলা হচ্ছে অসামান্য দলিল। রেয়ার এভিডেন্স অফ বঙ্গবন্ধুস ওয়ার্ল্ড ভিউ অ্যান্ড ফরেন থট আর ফাউন্ড ইন আদার টু বুকস। আরও দুইটা সে বই লিখেছেন, আনফিনিশড অটোবায়োগ্রাফি 2012 সালে যেটা বের হয়েছিল, এবং প্রিজন ডায়েরি 2017 সালে যেটা বের হয়েছিল, রিটেন বাই বঙ্গবন্ধু। তাহলে বঙ্গবন্ধু রচিত অন্য দুটি গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনাম চায় বঙ্গবন্ধুর বিশ্ব দর্শন, যে ওয়ার্ল্ড ভিউ, বঙ্গবন্ধুর বিশ্ব দর্শন, বঙ্গবন্ধুস ওয়ার্ল্ড ভিউ অ্যান্ড ফরেন থট, পররাষ্ট্র নিয়ে যে চিন্তা, পররাষ্ট্র চিন্তার দুর্লভ প্রমাণ পাওয়া যায়, রেয়ার এভিডেন্স অফ দুর্লভ প্রমাণ পাওয়া যায়। দিস ওয়্যার স্পেশাল ইম্পর্টেন্স ফর রিসার্চার্স, এগুলো গবেষকদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ফার্মার্স, হাউসহোল্ডার্স অ্যান্ড কাল্টিভেটর্স আর ইন ট্রাভেল উইথ দেয়ার ক্যাটেল ইন ফ্লাড এফেক্টেড ডিস্ট্রিক্টস। তাহলে যে সকল ডিস্ট্রিক্টগুলো বন্যা দ্বারা আক্রান্ত হয়েছে, অর্থাৎ বন্যায় আক্রান্ত জেলাগুলো গবাদি পশু নিয়ে বিপদে পড়েছেন খামারিরা, গৃহস্থরা, চাষিরা। দ্য অ্যানিম্যাল ফুড ক্রাইসিস হ্যাজ অকার্ড অ্যাজ গ্রেজিং ল্যান্ড হ্যাজ বিন ইনান্ডেটেড অ্যালং উইথ ক্রপস, lands and cultivated grass on many people has been destroyed by flood. তাহলে কি বলছে, ফসলি জমির পাশাপাশি চারণভূমি প্লাবিত হওয়ায় এবং অনেকের চাষ করা ঘাস বন্যায় নষ্ট হওয়ায় পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে। অলসো দ্য প্রাইস অফ অ্যানিম্যাল ফুড ইনক্রিজড, পশুর খাদ্যের দামও বেড়েছে। অ্যাজ এ রেজাল্ট দ্য প্রোডাকশন কস্ট ইনক্রিজ, যার ফলে উৎপাদন খরচও বেড়ে গেছে। দ্য লাইভস্টক মানে গবাদি পশু বা প্রাণী সম্পদ। দ্য লাইভস্টক অফ 1 or 2 ডিস্ট্রিক্টস হ্যাজ বিন ড্যামেজড, 2-1টি জেলায় প্রাণী সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। Many people are penurious due to flood. তাহলে অনেক লোক বন্যার কারণে কি হয়েছে, অভাবে পড়েছেন। ইন দিস সিচুয়েশন, এরকম অবস্থাতে, দো মেনি পিপল হ্যাভ টেকেন দেয়ার ক্যাটেল ইন দ্য মার্কেট ফর সেলিং, অনেক লোক তাদের এই যে গবাদি পশুগুলোকে নিয়ে গেছে মার্কেটে বিক্রির জন্য, বাট দে আর নট গেটিং গুড প্রাইস, কিন্তু তারা ভালো দাম পাচ্ছেন না। বাট অ্যাকর্ডিং টু মেনি পিপল ক্যাটেল প্রাইস উইল ইনক্রিজ ইন কুরবানি ঈদ অ্যাজ লাইভস্টক হ্যাজ বিন ড্যামেজড বাই ফ্লাড। অনেকের মতে এই বন্যায় প্রাণী সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হওয়ার কারণে কোরবানির ঈদে গবাদি পশুর দাম বেড়ে যাবে। Reportedly, livestock has not been damaged so in many districts. অনেক জেলায় প্রাণী সম্পদের তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলেও খবর পাওয়া গেছে। অ্যাকর্ডিং টু ফিশারিজ অ্যান্ড লাইভস্টক মিনিস্টার SHM রেজাউল করিম, additional cattle remained ready with respect to the demand of কোরবানি this year. তাহলে মৎস্য ও প্রাণী সম্পদের মন্ত্রী SHM রেজাউল করিম বলেছেন যে এবছর কোরবানির চাহিদার চেয়ে অতিরিক্ত পশু প্রস্তুত আছে। This year the number of cattle enable for Qurbani is 1,21,24,389. There is no any crisis or fear of Qurbani. তাহলে এবার কোরবানি যোগ্য পশুর সংখ্যা হচ্ছে 1,21,24,389টি। কোরবানির জন্য কোনো সংকট বা আশঙ্কার কোনো কারণ নেই।
In today's world environment pollution, increasing of the global warming, rising of the sea level, carbon emission and plastic wastage are much discussed matter. তাহলে বর্তমান বিশ্বে এই পরিবেশ দূষণ, গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে, ইনক্রিজিং গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, রাইজিং অফ দ্য সি লেভেল, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কার্বন ইমিশন, কার্বন নিঃসরণ, প্লাস্টিক ওয়েস্টেজ, প্লাস্টিক বর্জ্য আর মাছ ডিসকাসড ম্যাটার, এগুলা অত্যন্ত আলোচিত বিষয় বর্তমান বিশ্বে। দোজ অ্যাবাভ ম্যাটার্স আর এ কজ ফর কনসার্ন অফ এনভায়রনমেন্ট অ্যাওয়ার পিপল অ্যান্ড সায়েন্টিস্টস। এই বিষয়গুলো পরিবেশ সচেতন মানুষ ও বিজ্ঞানীদের উদ্বেগের একটা কারণ। উদ্বেগের কারণ, কজ অফ কনসার্ন, এইটার অর্থ হচ্ছে উদ্বেগের কারণ। কজ মানে কারণ, কনসার্ন হলো উদ্বেগ। দ্য কনসার্ন ম্যাটার্স অ্যাবাউট ন্যাচারাল ডিজাস্টার অ্যান্ড ক্যাটাস্ট্রফি which have been being shown by the scientists since a long time are coming to true as real. তাহলে প্রাকৃতিক দুর্যোগ আর এই ক্যাটাস্ট্রফি, বিপর্যয়, এই সম্পর্কে বিজ্ঞানীরা যেসব উদ্বেগের কথা অনেক আগে থেকে বলে এসেছেন সেসবই আজ বাস্তব হয়ে ধরা দিচ্ছে। এ লং টাইম আর কামিং টু ট্রু, অনেক আগে থেকে যা বলে আসছে তা এখন বাস্তব হতে যাচ্ছে। ট্রু অ্যাজ রিয়াল। সাডেন ফ্লাড, হঠাৎ করে বন্যা হওয়া, সাইক্লোন, সিজনস চেঞ্জ, হঠাৎ করে ঋতু পরিবর্তন, দেখা যায় শীতকালে বৃষ্টি হয়, এরকম ঋতু পরিবর্তন। অ্যান্ড কনফ্ল্যাগ্রেশন আর ডিস্ট্রয়িং ফরেস্ট। তো কনফ্ল্যাগ্রেশন অর্থ হচ্ছে হলো এই যে বনভূমি হঠাৎ করে আগুন লেগে যাওয়া বনভূমিতে। বায়োডাইভার্সিটি ইজ আন্ডার থ্রেট। বায়োডাইভার্সিটি শব্দের অর্থ হচ্ছে জীব বৈচিত্র্য। ইজ আন্ডার থ্রেট তার মানে হুমকির মুখে পড়তেছে জীব বৈচিত্র্য। তাহলে হঠাৎ বন্যা, ঘূর্ণিঝড়, ঋতু পরিবর্তন এবং অগ্নিকাণ্ডে বনভূমি ধ্বংস হয়ে যাচ্ছে, যার ফলে জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। এক্সটিংশন। এক্সটিংশন শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত হওয়া। এক্সটিংশন অফ অ্যানিমালস, বার্ডস অফ ভেরিয়াস স্পিসিস ইজ হ্যাপেনিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন প্রজাতির প্রাণী এবং পাখি এই যে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দোজ আর অল লিঙ্কিং এ ডিভাস্টেটিং ফিউচার। তাহলে এই সব কিছুই ভবিষ্যৎ একটা ভয়াবহ আগামীর ইঙ্গিত দিচ্ছে। ভয়াবহ আগামী, ডিভাস্টেটিং ফিউচার। ইন দ্য প্রি রেভলিউশন এরা, এই শিল্প বিপ্লব পূর্ব যে যুগ ছিল যেটা, সেখানে কনজিউমিং ডিমান্ড অফ দ্য পিপল ওয়াজ নট মাস এক্সটেন্সিভ, ইউনিভার্সাল অ্যান্ড ডাইভার্সিফাইড। তাহলে ইউনিভার্সাল সার্বজনীন আর ডাইভার্সিফাইড অর্থ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। তাহলে এই শিল্প বিপ্লবের যে আগের যুগে, শিল্প বিপ্লব পূর্ব যুগে মানুষের ভোগের চাহিদা এতটা বেশি ছিল না, এত ব্যাপক ছিল না, এত সর্বজনীনতা ছিল না এবং এত বৈচিত্র্যময়তাপূর্ণ ছিল না। তাহলে কীরকম ছিল? অ্যাট দ্যাট টাইম মোস্ট পিপল ইউজড টু এমফাসাইজ অন মিটিং the basic rights rather than feeling the demand for very luxurious, and it was tried to meet most of the demands from the local sources. তাহলে তখন বেশিরভাগ মানুষ অতি বিলাসদ্রব্যের চাহিদা পূরণের চেয়ে তাদের মৌলিক চাহিদা পূরণের দিকেই তারা প্রাধান্য দিত। এমফাসাইজ অর্থ হচ্ছে প্রাধান্য দেওয়া। এবং এই চাহিদাগুলো বেশিরভাগই তাদের স্থানীয় উৎস থেকে পূরণ করার জন্য তারা চেষ্টা করতো। লোকাল সোর্স থেকে তারা তাদের যে বেসিক চাহিদা, মৌলিক চাহিদা, এগুলোকে তারা পূরণ করত। ইভেন আফটার দিস দেয়ার ওয়ার অ্যান ইন্টারন্যাশনাল বিজনেস অফ মেনি প্রোডাক্টস অ্যান্ড ফুড ক্রপস হুইচ ওয়াজ নট সো এক্সটেন্সিভ লাইক প্রেজেন্ট ইয়ার্স।
তাহলে ইভেন আফটার দিস, এরপরেও দেয়ার ওয়ার অ্যান ইন্টারন্যাশনাল বিজনেস, তাহলে যে আন্তর্জাতিক বাণিজ্য ছিল, এরপরেও অনেক পণ্য ও খাদ্যশস্যের আন্তর্জাতিক বাণিজ্য ছিল যা বর্তমান সময়ের মতো এতটা ব্যাপক ছিল না, এক্সটেন্সিভ, ব্যাপক। বাট ইন দ্য পোস্ট রেভলিউশন এরা, কিন্তু এই শিল্প বিপ্লব পরবর্তী যুগে এসে কী হয়েছে, ডেইলি নিউ কনজামশন প্রোডাক্টস অ্যান্ড ইনভেনশন অফ লাক্সারিজ, তাহলে যে প্রতিদিন নতুন নতুন পণ্য যে ভোগ করার চাহিদাটা এবং ইনভেনশন অফ লাক্সারিজ প্রোডাকশন, বিলাসবহুল যে দ্রব্যাদি আছে সেগুলোর যে আবিষ্কার, উদ্ভাবন অ্যান্ড ডেভেলপমেন্ট পুশড দ্য পিপল টুয়ার্ডস a diversified consumerism whose extent is being expanded regularly, তাহলে হুজ এক্সটেন্ট, যার ব্যাপ্তি প্রতিনিয়ত বাড়ছে, রেগুলারলি এক্সপেন্ডেড, প্রতিনিয়ত বাড়ছে। তাহলে একবার এই লাইনটা বললে এভাবে বলতে হবে, কিন্তু শিল্প বিপ্লব পরবর্তী যুগে নিত্য নতুন ভোগ্যপণ্য আর বিলাসদ্রব্যের যে এই উৎপাদন ও উন্নয়ন মানুষকে বৈচিত্র্যময় ভোগবাদিতার দিকে ঠেলে দেয়, যার ব্যাপ্তি প্রতিনিয়তই সম্প্রসারিত হচ্ছে। As a result, daily new mills factories have been built and amount of carbon emission also in atmosphere keeps increasing due to its inevitable consequences. Inevitable অর্থ কি? অবশ্যম্ভাবী, অর্থাৎ যা ঘটবেই ঘটবে, যা কোনোভাবেই পরিবর্তন করা পসিবল না। কনসিকুয়েন্স, পরিণতি। তাহলে অ্যাজ এ রেজাল্ট, যার ফলে নিত্য নতুন কলকারখানা তৈরি হচ্ছে, যে ডেইলি নিউ মিল ফ্যাক্টরিজ হ্যাভ বিন বিল্ড অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ কার্বন এমিশন, এবং বায়ুমণ্ডলে কার্বন নিঃসরণের পরিমাণও এভাবে করে বেড়ে চলছে। The prime reason of the global warming is carbon emission. তাহলে এই বৈশ্বিক উষ্ণতার প্রধান কারণ হচ্ছে কি, কার্বন নিঃসরণ। The main source of the carbon is mills factories fume. তো কার্বনের প্রধান উৎস হচ্ছে এই যে কলকারখানার ধোঁয়া। A national budget is not only a file of finance allocation মানে বরাদ্দপত্র in several sectors, but also it is an outline of action of the world's economy and philosophy of overall management. তাহলে একটা জাতীয় বাজেট কেবল বিভিন্ন খাতে অর্থ বরাদ্দের নথিপত্রই নয়, বরং এটি একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের রূপরেখা। আউটলাইন অর্থ হচ্ছে রূপরেখা, অ্যান্ড ফিলোসফি অফ ওভারঅল ম্যানেজমেন্ট, এবং সামগ্রিক এই ব্যবস্থাপনার ওভারঅল ম্যানেজমেন্টের একটা দর্শনও বটে, ফিলোসফি। ইন হুইচ ওয়ে উইল দ্য কান্ট্রি ফরওয়ার্ড অ্যাট দ্য মোমেন্ট টু মিট ইটস এনার্জি ডিমান্ড, দেশ তার জ্বালানি চাহিদা মেটাতে এই মুহূর্তে কোন পথে যাবে। দ্য জেনার অফ দ্য ডোমেস্টিক এনার্জি সাপ্লাই ম্যানেজমেন্ট ইজ ইউনিক। তাহলে কি বলছে, যে ডোমেস্টিক এনার্জি সাপ্লাই ম্যানেজমেন্ট, আমাদের দেশীয় জ্বালানির যে যোগানের যে ব্যবস্থাপনাটা, ডোমেস্টিক মানে দেশীয়, এনার্জি হলো জ্বালানি যোগান, সাপ্লাই ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা। তাহলে দেশীয় জ্বালানি যোগান ব্যবস্থাপনার ধারা হচ্ছে ইউনিক, এই একরকম। অ্যান্ড ইট ইজ সেলফ ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাফোর্ডেবল, তাহলে এটা স্বনির্ভর এবং সাশ্রয়ী। অ্যান্ড দ্য ওয়ে অফ ইম্পোর্টিং এনার্জি সাপ্লাই ম্যানেজমেন্ট ইজ ডিফারেন্ট, তাহলে যেভাবে এটার ব্যবস্থাপনার আর এটা আমদানি করা যে জ্বালানির যোগান, সেটার ব্যবস্থাপনার পথ হলো আবার অন্যরকম, ভিন্ন। অ্যান্ড ইট ইজ ডিপেন্ডেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্সিভ, এটা পরনির্ভরশীল এবং ব্যয়বহুল। The first one is the ideal of Bangabandhu and the second one is the present course which is going on. তো প্রথমটি ছিল বঙ্গবন্ধু আদর্শ, আর দ্বিতীয়টি হলো বর্তমানের একটা ধারা যা গোয়িং অন, চলমান আছে। ইন লাস্ট 20 years, গত 20 বছর ধরে দ্য লিস্ট কোর্স অফ অ্যাকশন
ন্যূনতম যেই অ্যাকশনটা চলতেছিল in the domestic gas exploration or the domestic coal development shown that it is impossible depending on our own energy. তাহলে বিগত 20 বছরে দেশীয় গ্যাস অনুসন্ধানে বা দেশীয় কয়লা উন্নয়নে যে ন্যূনতম কর্মধারা চলে তাতে আর যাই হোক নিজস্ব জ্বালানির উপর নির্ভরতা বাড়ানো অসম্ভব। At present only 25% of total gas supply in the country is met by imported LNG. তাহলে বর্তমানে মোট গ্যাস সরবরাহের কেবল 25% আমদানি করা এলএনজি দ্বারা মেটানো হয়। There is neither infrastructure nor financial ability to import further LNG. এর থেকে অতিরিক্ত এলএনজি আমদানি করার জন্য দেশে অবকাঠামোগত বা আর্থিক সচ্ছলতা নেই। Paying no heed to the fear of the present crisis situation in the near future means escaping from the reality. অদূর ভবিষ্যতে এরকম সংকটময় পরিস্থিতির আশঙ্কা নিয়ে মাথা না ঘামানোর মানে বাস্তবতা থেকে পালিয়ে বেড়ানো। But why have we fallen into such a situation? কিন্তু এরকম একটি পরিস্থিতির মধ্যে আমরা পড়লাম কেন? Delta region developed on such geographical and geological structure like Bangladesh is supposed to be rich in gas reserve if we at least considered other delta regions of the world. তো বাংলাদেশের মতো এরকম ভৌগোলিক ও ভূতাত্ত্বিক গঠনে গড়ে ওঠা বদ্বীপ অঞ্চল তো গ্যাস সম্পদে বিপুলভাবে সমৃদ্ধ হওয়ার কথা, অন্তত বিশ্বের অন্যান্য বদ্বীপ অঞ্চলকে যদি বিবেচনায় আনা হয় তখন এটাই হয়। Over and above, also the evaluation of internationally famous gas survey institutions shown the same finding. তদুপরি আন্তর্জাতিকভাবে খ্যাত গ্যাস জরিপ প্রতিষ্ঠানগুলোর মূল্যায়নেও একই মত প্রকাশিত হয়। In case of achieving men and women equality, Bangladesh ranked first among South Asian countries. Though this news is relaxing, but we cannot be cheerful. তো নারী পুরুষের সমতা অর্জনে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে। এ খবর স্বস্তিদায়ক হলেও স্বস্তিদায়ক হলেও আমরা আনন্দিত হতে পারি না, চিয়ারফুল। But Bangladesh is still lagging behind from the countries that are advanced in case of men and women equality. কেননা নারী পুরুষের সমতায় এগিয়ে থাকা দেশগুলো থেকে বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে আছে। According to the Global Gender Gap Report revealed by the World Economic Forum, Bangladesh ranked 71th among 146 countries. 2022 সালের রিপোর্ট অনুসারে 146টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 71তম, আর 2023 সালে ছিল 65তম, আর 2024 সালে হচ্ছে এটা 59তম। Last year, Bangladesh ranked 65th among 156 countries. On the other hand, Iceland, Finland, Norway, New Zealand, and Sweden are topped in the list. অন্যদিকে তালিকার শীর্ষে আছে আইসল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড ও সুইডেন। ইউএসএ, জার্মানি, জাপান, চায়না, অস্ট্রেলিয়া, কানাডা আর ইকোনমিক্যালি ভেরি স্ট্রং দেন দিস কান্ট্রিজ। তাহলে আমেরিকা, জার্মানি, জাপান, চীন, অস্ট্রেলিয়া, কানাডা এরা অর্থনৈতিকভাবে ওই সকল দেশগুলোর থেকে অনেক বেশি শক্তিশালী। But also these countries could not achieve covetable success in case of men and women equality. কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা, কোভেটেবল মানে হচ্ছে কাঙ্ক্ষিত, সাফল্য
সাকসেস অর্জন করা, অ্যাচিভ। অ্যাচিভ কোভেটেবল সাকসেস, কাঙ্ক্ষিত সাফল্য অর্জন। কিন্তু নারী পুরুষের সমতায় তারাও এই কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে এখন পর্যন্ত পারেনি। অর্থনীতিতে নারীর ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ ডিটারমাইন্ড ইন 4 সাবজেক্টস: ইনভলভমেন্ট অ্যান্ড অপরচুনিটি অফ উইমেন ইন দ্য ইকোনমি, অ্যাচিভমেন্ট ইন এডুকেশন সেক্টর, পজিশন ইন দ্য হেলথ কেয়ার অ্যান্ড পলিটিক্স। তাহলে ইনভলভমেন্ট সম্পৃক্ততা অ্যান্ড অপরচুনিটি সুযোগ অফ ওমেন ইন দ্য ইকোনমি, অর্থনীতিতে নারীর সম্পৃক্ততা ও সুযোগ। অ্যাচিভমেন্ট ইন এডুকেশন সেক্টর, শিক্ষাগত অর্জন। পজিশন ইন দ্য হেলথ কেয়ার অ্যান্ড পলিটিক্স, স্বাস্থ্যসেবা ও রাজনীতিতে অবস্থান। এ 4 বিষয়ে নারীর ক্ষমতায়ন নিরূপণ করা হয় বা নির্ণয় করা হয়, ডিটারমাইন। দো উই আর টপড ইন সাউথ এশিয়ান কান্ট্রিজ, যদিও আমরা এই দক্ষিণ এশিয়া দেশগুলোর মধ্যে শীর্ষে আছি, বাট উই আর ল্যাগিং বিহাইন্ড 7 স্টেপস দেন লাস্ট ইয়ার। গত বছরের তুলনায় অর্থাৎ 2021 সালের তুলনায় 7 স্টেপ পিছানো, 7 ধাপ পিছানো। দ্য প্রোগ্রেস অফ বাংলাদেশ ইজ নট কন্টিনিউয়াস ইন আদার সোশ্যাল ইন্ডেক্স অলসো, অন্যান্য সামাজিক সূচকেও বাংলাদেশের অগ্রগতি ধারাবাহিক নয়। ব্রো প্যাডি হ্যাজ বিন রিপড এ ফিউ ডেজ অ্যাগো, কয়েকদিন আগেই বোরো ধান উঠেছে। ইন দিস টাইম দ্য প্রাইস অফ রাইস ইজ জেনারেলি লো, এই সময় সাধারণত চালের দাম কম থাকে। বাট দ্য প্রাইস অফ দ্য রাইস অন দ্য রাইস ইন ফুল সিজন অফ বোরো দিস টাইম, কিন্তু এবারের বোরো ভরা মৌসুমেও, ইন ফুল সিজন ভরা মৌসুমেও চালের দাম ক্রমেই বাড়ছে। দ্য প্রাইস অফ ফাইন রাইস হ্যাজ ইনক্রিজড বাই 10 to 15 টাকা পার কেজি ইন দ্য লাস্ট 2 months, গত মাসে যে চিকন চালের যে দাম সেটা প্রতি কেজি 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। দ্য প্রাইস অফ মিডিয়াম অ্যান্ড কোর্স রাইস হ্যাজ অলসো, মাঝারি ও মোটা চালের দামও বেড়েছে, ইনক্রিজড। অন দ্য আদার হ্যান্ড দ্য মার্কেট অফ অনিয়ন হ্যাজ সাডেনলি বিন ভলাটাইল, ভলাটাইল মানে অস্থির হয়ে পড়ছে। এই যে পেঁয়াজের যে মার্কেট, পেঁয়াজের বাজারের যে অস্থিরতা, সেটা হঠাৎ করে অস্থির হয়ে পড়ছে পেঁয়াজের বাজার। ইন দিস সিচুয়েশন অবস্থা দ্য গভর্নমেন্ট অ্যালাউড টু বাই রাইস অ্যান্ড অনিয়ন ওয়ান্স অ্যাগেন, এরকম পরিস্থিতিতে সরকার চাল ও পেঁয়াজ আমদানির জন্য অনুমোদন দেয়। কাস্টমস টু ইম্পোর্ট রাইস হ্যাজ ডিক্রিজড to 25% from 62.5%, চাল আমদানিতে শুল্ক 62.5% থেকে কমে 25% করা হয়। Also this effect has started to bear fruit. Importing onion has been started on Monday. এর ফলতে শুরু করেছে, সোমবার পেঁয়াজের আমদানি শুরু হয়েছে। On Tuesday, onion has been sold at a cost of taka 1,700 to 1,200 per mount in the wholesale market of Faridpur, the country's major onion producing district. ফরিদপুরে সবচেয়ে বেশি যে হোলসেল মার্কেট আছে সেটা হলো অনিয়নের, পেঁয়াজের। মঙ্গলবার দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা ফরিদপুরে পাইকারি বাজারে, হোলসেল মার্কেটে পাইকারি বাজারে পেঁয়াজ 1,700 টাকা থেকে কমে 1,200 টাকা মন দরে বিক্রি করা হয়, 1,700 জায়গায় 1,200 টাকায়। Imported rice will also reach in the country within some days. কিছুদিনের মধ্যে আমদানি করা চালও
দেশে পৌঁছাবে। দ্য ট্রেডার্স অফ রাইস, চাল ব্যবসায়ীরা, আর এক্সপেক্টিং দ্যাট দ্য প্রাইস অফ রাইস উইল অলসো ডিক্রিজ অ্যাট দ্যাট টাইম। তাহলে তখন চালের দামও কমে আসবে বলে চাল ব্যবসায়ীরা এক্সপেক্ট করতেছেন, আশা করতেছেন। Enlightened people of the society will have to come forward to get emancipation from critical period through which the current society is passing or going. ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি পাওয়া বা পরিত্রাণ পাওয়া। তাহলে বর্তমান সমাজে যে ক্রান্তিকাল চলতেছে তার থেকে পরিত্রাণ পেতে হলে সমাজের আলোকিত মানুষগুলোকে, এনলাইটেন্ড পিপল অব দ্য সোসাইটি, সমাজের আলোকিত মানুষগুলোকে সামনের দিকে এগিয়ে আসতে হবে। উইল হ্যাভ টু কাম ফরওয়ার্ড, সামনের দিকে এগিয়ে আসতে হবে। ক্রিটিক্যাল পিরিয়ড, ক্রান্তিকাল। সোশ্যাল সিভিলাইজড কালচার ইজ অলমোস্ট অন দ্য ভার্জ অফ ডিস্ট্রাকশন। ভার্জ মানে মুখে বুঝেইছে, কিসের? ধ্বংসের মুখে। সামাজিক সভ্য সংস্কৃতি, সোশ্যাল সিভিলাইজড কালচার, সামাজিক সোশ্যাল সিভিলাইজড সভ্য কালচার সংস্কৃতি, সামাজিক সভ্য সংস্কৃতি আজ প্রায় ধ্বংসের মুখে। অন আওয়ার ইয়াং জেনারেশন ইজ গোয়িং থ্রু ডিসকমফোর্ট টাইম। আমাদের তরুণ প্রজন্ম অস্থির সময় পার করছে। They are floating in invasion of different cultures and they are confusing. ভিন্ন সংস্কৃতির আগ্রাসনের দোলাচলে ভাসছে এবং বিভ্রান্ত হচ্ছে। They are falling into crisis while considering good and bad. ভালো মন্দ বিচার করতে গিয়ে সংকটে তারা পড়ছে। They cannot take proper decision to choose right path. সঠিক পথ বেছে নিতে গিয়ে সিদ্ধান্তহীনতায় তারা ভুগছে। এনলাইটেন্ড পিপল ক্যান বি গাইড টু গেট আউট অফ দিস সিচুয়েশন। তাহলে যারা আলোকিত মানুষ আছে তারা তাদের দিক নির্দেশনার মাধ্যমে এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে, এরকম একটা অবস্থার ভিতর থেকে নিয়ে আসতে পারেন, উত্তরণ করতে পারেন। মেকিং এনলাইটেন্ড পিপল ইজ পসিবল থ্রু দ্য প্র্যাকটিস অফ হেলথি কালচার অনলি। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমেই আলোকিত মানুষ গড়া সম্ভব। সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে, প্র্যাকটিস অফ হেলথি কালচার, প্র্যাকটিস অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতি চর্চার। Practicing a healthy culture is the strongest way to counter all evil power or forces. তাহলে তাহলে সব অপশক্তিকে প্রতিহত করার অন্যতম উপায় হচ্ছে এই সুস্থ সংস্কৃতি চর্চা করা। They cannot take proper decision to চুজ রাইট পাথ, সঠিক পথ বেছে নিতে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে। আচ্ছা, তাহলে এটা হয়েছে সো দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস কালচার টু স্ট্যান্ড অ্যাগেনস্ট অল ইভিল ফোর্সেস। তাই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। নো অল্টারনেটিভ, বিকল্প নেই। আর মাদারল্যান্ড বাংলাদেশ ইজ ফুল অফ এ লট অফ ভ্যারাইটিস। অনেক বৈচিত্র্যে পরিপূর্ণ হচ্ছে আমাদের এই মাতৃভূমি বাংলাদেশ। ইউরোপ ইজ মুভিং ব্যাকওয়ার্ড ফ্রম দ্য প্ল্যান অফ রিডিউসিং কার্বন ইমিশন হার্মফুল ফর ক্লাইমেট ডিউ টু দ্য ওয়ার। যুদ্ধের কারণে জলবায়ুর জন্য ক্ষতিকারক কার্বন নিঃসরণ হ্রাস করার পরিকল্পনা থেকে পিছু হাঁটছে ইউরোপ। আর্লিয়ার দ্য প্রোগ্রাম রিলেটেড to 50 for 55 adopted by the European Union on July 14, 2021 has now been halted due to the war. তাহলে এর আগে 2021 সালের 14 জুলাই ইউরোপীয় ইউনিয়ন জলবায়ু বিষয়ক 54-55
নামে যে কর্মসূচি গ্রহণ করেছিল যুদ্ধের কারণে এখন তা মুখ থুবড়ে পড়ছে। দ্য ইফোর্টস অফ রিডিউসিং অ্যান্ড লিভিং দ্য অ্যাক্টিভিটিস অ্যাসিস্টেড টু ইনক্রিজ অ্যাটমসফিয়ার টেম্পারেচার ফর রিমুভিং এ বিগ কনসার্ন and anxiety created by climate change across the world due to the effect of the global warming was gradually getting stronger. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে জলবায়ু পরিবর্তন বিশ্বজুড়ে যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম দিয়েছে তা নিরসনের জন্য বায়ুমণ্ডল তাপমাত্রা বাড়াতে সহায়ক কর্মকাণ্ড কমানো ও পরিত্যাগ করার প্রয়াস ক্রমেই জোরালো হচ্ছিল। অফ দ্য ফসিল ফিউল দ্য বেস্ট এনভায়রনমেন্ট পলিউটার is coal, which has been extensively using for power generation. জীবাশ্ম জ্বালানিগুলোর মধ্যে সর্বাধিক পরিবেশ দূষণকারী হচ্ছে খনিজ কয়লা, যা বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে। During summer in 2022, unusual wildfires and forest fires in several European countries are once again proving the গ্লোবাল ওয়ার্মিং। 2022 সালের গ্রীষ্মকালে ইউরোপের নানা দেশে অস্বাভাবিক দাবদাহ ও বনভূমিতে দাবানল বৈশ্বিক উষ্ণতার কথা আবারও প্রমাণ করছে। টু রিডিউস দ্য ওয়ার্মিং অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড is 54-55, which was basically created against the background of the Paris Climate Agreement. তাহলে বিশ্বজুড়ে এই উষ্ণায়ন হ্রাস করতে 54-55, যা মূলত প্যারিস জলবায়ু চুক্তির পটভূমিকে সামনে রেখে তৈরি হয়েছিল। In this plan, a global goal was set for achieving carbon emission reduction or neutrality in Europe within 2050. তাহলে এই পরিকল্পনা 2050 সালের মধ্যে ইউরোপে কার্বন নিঃসরণ হ্রাস বা নিরপেক্ষতার অর্জনের জন্য একটা বৈশ্বিক লক্ষ্য নির্ধারিত হয়েছিল। অ্যান্ড দ্য ডিসিশন অফ সাবস্টেন্সিয়ালি রিডিউসিং গ্রিনহাউস গ্যাস এমিশন ইন দ্য নেক্সট ডিকেডস ওয়াজ টেকেন আপ ফর অ্যাচিভিং দ্য টার্গেট। আর এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আগামী দশকগুলোয় গ্রিনহাউস গ্যাস নির্গমনকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার সিদ্ধান্ত হয়েছিল। দ্য ডিসিশন to cut at least 55% carbon emission of the European Union in 2030 was being considered as milestone. 2030 সালের মধ্যে কমপক্ষে 55% কার্বন নির্গমন কমানোর ইউরোপীয় ইউনিয়নে এই সিদ্ধান্ত একটা মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছিল। বাট some European countries including Germany, despite this decision, are once again thinking to keep coal and nuclear reactor run for a long time. কিন্তু এই সিদ্ধান্তকে পাশ কাটিয়ে জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশ আবার এই কয়লা পারমাণবিক চুল্লি দীর্ঘ সময় চালু রাখার কথা তারা ভাবছে। দ্য ন্যাশনাল রিভার প্রোটেকশন চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী has expressed a grave disappointment seeing a shocking picture of river pollution from the wastage of tannery industry in Sabar. সাভারের চামড়া শিল্পের বজ্র থেকে নদী দূষণের ভয়াবহ চিত্র দেখে গভীর হতাশা ব্যক্ত করেছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান মনজুর আহমেদ চৌধুরী। অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ নো এনি ইনিশিয়েটিভ অফ ইমপ্লিমেন্টিং মানে বাস্তবায়ন করা, implementing the proposal of construction two central effluent treatment plants for refining aqueous wastes of the industry in Naranganj 7 years ago. This is unfortunate. অপরদিকে 7 বছর আগে নারায়ণগঞ্জে শিল্প কারখানায় তরল বজ্র, অ্যাকোয়াস মানে তরল, ওয়েস্টেজ মানে বজ্র, তরল বজ্র পরিশোধনের যে দুটি কেন্দ্রীয় বজ্র শোধনাগার নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেই। নো এনি ইনিশিয়েটিভ। দিস ইজ আনফর্চুনেট, এটা দুর্ভাগ্যজনক।
It is mentionable that daily 40,000 cubic meter wastage. এটা উল্লেখ্য যে mentionable that daily 40,000 cubic meter wastage is produced in tannery industry city in Shavar, but it has the ability of 25,000 cubic meter wastage management. উল্লেখ্য সাভারের চামড়া শিল্পে নগরীতে দৈনিক 40,000 ঘনমিটার বজ্র উৎপাদিত হয়, অথচ বজ্র ব্যবস্থাপনা সক্ষমতা রয়েছে 25,000 ঘনমিটারের। দিস মিনস দ্যাট ডেইলি 15,000 cubic meter wastage is directly being discharged into the river. এর অর্থ হচ্ছে দৈনিক 15,000 ঘনমিটার সরাসরি বজ্র সরাসরি নদীতে গিয়ে পড়ছে। During discussion with journalists, the National River Protection Commission chairman at the time of visiting BSIK Tannery Industry City in Hemayatpur, Shavar last Monday said, Shavar is turning into a cursed city. We are disappointing about the overall activities of wastage management of Tannery Industry City. We saw that who in charge was absent in lab. There is no one for his absence. There is no necessary tools or instrument. তাহলে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান গত সোমবার সাভারের হেমায়তপুরের বেসিক চামড়া শিল্প নগর পরিদর্শনের সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন যে সাভার একটি অভিশপ্ত নগরীতে পরিণত হচ্ছে। চামড়া শিল্পে নগর বজ্র ব্যবস্থাপনার সামগ্রিক কার্যক্রম নিয়ে আমরা হতাশ। ল্যাবে এসে আমরা দেখি ল্যাবের ইনচার্জ অনুপস্থিত এবং তার অবর্তমানে অন্য কোনো লোক নেই এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও নেই। দ্য এনভায়রনমেন্ট অফ ঢালেশ্বরী রিভার ইনক্লুডিং ইটস ওয়াটার is being polluted due to the wastage of Tannery Industry City in হেমায়তপুর সাভার। তাহলে সাভারের হেমায়তপুরের চামড়া শিল্প নগরের বজ্রে ধলেশ্বরী নদীর পানিসহ পরিবেশ দূষিত হচ্ছে। Several rivers including Vangshi and Buriganga are connected with ধলেশ্বরী। তবে ধলেশ্বরীর সঙ্গে বংশী এবং বুড়িগঙ্গার বেশ কয়েকটা নদীর সংযোগ আছে। দিস ইজ হোয়াই অলসো দিস রিভার্স আর নাও আন্ডার ডেডলি পলিউশন। এ কারণে ওইসব নদীও মারাত্মক দূষণের শিকার হচ্ছে, ডেডলি পলিউশন। অবশ্যই আজকের এই লেকচারটা ভালো করে পড়ে ফেলবেন এবং সেই সাথে আগামী সোমবার যেহেতু ফোকাসের একটা ভিডিও আসবে, তাই অবশ্যই আমাদের এই চ্যানেলটির সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। এবং সেই সাথে পেট্রো বাংলার উপর যে গুরুত্বপূর্ণ 4টা লেকচার আমাদের এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছিল, তাও আজকের এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়া হলো। তা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই এই লেকচারগুলো ভালো করে পড়ে ফেলবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।